যোগ্যতা নাই, এই জায়গা থেকে তারা জোট করে একটা পিআর করতে চায়। তাহলে পিআরের উদ্দেশ্য জন আকাঙ্ক্ষা না, জনগণের কল্যাণ না। পিআরের উদ্দেশ্য হলো শুধুমাত্র ছোট কিছু দল সংসদে যেতে চায়, এই জন্য হলো পিআর করতে চায়। রাজনীতির ইতিহাসে তাদের কখনো 2 জন সদস্য 5 জন সদস্য সংসদে ছিল না, তারা কখনো বিজয়ী হয়নি। তাদের ওই স্বাদটা আল্লাহ দেয় নাই, ওই স্বাদটা তারা দেয় নাই। ওরা ভেবেছিল একসাথে কইরা একটা পিআর করে দিবে, জনগণের চাহিদার প্রতিফলন এখানে না। আচ্ছা, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াকশন দেখাচ্ছে কারা? ওই ছোট দলগুলোর 1000, 2000, 5000 কর্মী যারা আছে, ওরা সংঘবদ্ধভাবে পিআর চাই, পিআর চাই, পিআর চাই। বেসিক্যালি ওরা নিজেরাও বোঝে না হয়তোবা যে পিআর আসলে কি। ওরা একটা মেসেজ লিখতে সুন্দর করে, পিআর পদ্ধতিতে নির্বাচন করলে টাকার খেলা হবে না। মূর্খ, একবারে গণ্ড মূর্খ। পিআর পদ্ধতি হলে নাকি টাকার খেলা হবে না। আমি আপনাদেরকে বলি, পিআর পদ্ধতিতে জনগণেরও অনেকে জানে না, পিআর পদ্ধতি হলো একটা দল সারা দেশে ভোট হলে যেই কয় পার্সেন্ট ভোট পাইলো ওর উপর ভিত্তি করে পার্সেন্টেজ অনুযায়ী সে সংসদে প্রতিনিধি পাবে। এই পদ্ধতিতে নির্দিষ্ট কোনো প্রার্থী নির্দিষ্ট আসনে ফিক্স করা থাকে না এবং তাকে ভোট দেওয়ার কোনো ইস্যু থাকে না, তাকে বিজয়ী করার ইস্যু থাকে না। ইস্যু হলো ওই মার্কাটাকে, মার্কা, প্রার্থী ফিক্স না। এটাতে সমস্যা কোথায়? ধরেন কোনো একটা দল 40% ভোট পেয়েছে, 40% ভোট পেয়ে সে 120টা আসন পাচ্ছে। 120টা আসন পিআর পদ্ধতিতে পেয়ে এই আসনগুলো কাদেরকে দিবে? তো এই আসন তো মানে দল তো ভালো ভালো লোক দেখে বাছাই বাছাই করে করে দেবে না, নাকি নাকি ওই দলে যারা ক্ষমতাশালী তারা নিজেরাই আসন ভাগ করে নেবে, ওই দলে যারা অর্থশালী তারাই নিজেরা ভাগ করে নেবে। আরেকটা সম্ভাবনা, সেটা হলো ব্যবসায়ী যারা আছে দলের ভিতরে, ওদের তো অনেক টাকা। প্রকৃত রাজনীতিবিদ অর্থায়ন করতে না পেরে ওই পিআরের মাধ্যমে সংসদ সদস্য হতে পারবে না, ব্যবসায়ীরা এগিয়ে হয়ে যাবে, সংসদ হয়ে উঠবে ব্যবসায়ীদের একটা ক্লাব পিআর পদ্ধতিতে। হ্যাঁ, তো দেখেন মানে পিআর পদ্ধতিতে জনগণের সাথে নেতার কোনো কানেক্টিভিটি নাই, দায়বদ্ধতা নাই। হ্যাঁ, কিন্তু এইটাকেই উল্টা এমনভাবে মানে হলো বলছে যে এটাই মহান কিছু, অথচ জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার অধিকার হারাই ফেলতেছে, কাইরে নেওয়া হইতেছে। এই সিস্টেমকে তারা মহান বানানোর চেষ্টা করছে। যেই সিস্টেমে সভাপতি সাধারণ সম্পাদক যাকে যাকে ভাল লাগে এমপি বানাবে। হ্যাঁ, মানে দেখেন, ওই তো আগে থেকে ভোট তো নিয়েই নিছে একটা পার্সেন্টেজ। তো এটা হলো বিষয়। তো এরা এই শয়তানিটা করে পিআর পদ্ধতি চাইছে। পিআর ছাড়া নির্বাচন বাংলাদেশে হতে দেব না, চিল্লায় চিল্লায় টেবিল ভেঙ্গে বলাইছে। তো প্রাথমিকভাবে কিছু না বুঝা কিছু ছোট ছোট দল পিআর চাইছিল, পরে সব সোজা হয়ে গেছে যখন বলতেছে। আর আমি আপনাদেরকে বলি, পিআর পদ্ধতিতে কিভাবে মানে আওয়ামী লীগ ফেরে, পিআর পদ্ধতিতে কিভাবে ফেরে, তাই তো? ধরেন আমাদের দলের নাম আম জনতা দল, আওয়ামী লীগ ভোট করতে পারছে না, আমাদের সাথে আওয়ামী লীগ যোগাযোগ করে তারা প্রস্তাব দিচ্ছে, আমরা তো ভোট করতে পারছি না, আমাদের সমর্থন তোমাদের প্রতি থাকবে, তোমরা ইলেকশনে গ্রহণ করো। এক সিগনালে সারা বাংলাদেশের 15% ভোট পেয়ে যাব, 3, 15, 45টা সিট পেয়ে যাব। বুঝতে পেরেছেন? একটা গেল পিআরের সমস্যা। পিআরের আরেকটা সমস্যা, আরেকটা সমস্যা হলো হিন্দু মুসলিম দাঙ্গা লাগানো। হিন্দু মুসলিম দাঙ্গা কিভাবে লাগাবে? যারা পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাবে, হিন্দুরা তো বলছে যে আমরা পিআর ছাড়া নির্বাচন করব না, ঠিক আছে? তো তাহলে হিন্দুরা 7% ভোট পাবে, 3-7-21টা আসন পাবে। বেসিক্যালি হিন্দু 2, 3 জন 4 জনের বেশি পায় না, নির্বাচিত হয় না, এককভাবে নির্বাচিত হওয়ার সম্ভব হয় না। 7% বা 8% ভোটে বা 10% অন্য ধর্মাবলম্বী মানুষের জন্য 30টা আসন পেয়ে যাবে। আর ওইদিকে আপনার হলো যারা আপনার ইসলামের নামে রাজনীতি করছে বা ইসলামকে সামনে রেখে রাজনীতি করছে, বলবে যে
আপনার হলো আমাদেরকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন। আসলেই জান্নাতে যাবে কিনা? ঠিক আছে, একটা বানাইছে, ওই এআই একটা মানে ওই ভিডিও বানাইছে, আপনি জান্নাতে যাইতে চাইলে অমুক দলকে ভোট দেন। তো উনি আবার বলতেছে জান্নাতের দারোয়ান কি তোর বাপ? ঠিক আছে, বিষয়টা খুব মজা লাগছে। আর একটা বলতেছে যে কি একবার অনেক দলকে তো দেখছেন, একবার হলো আমাদের দলকে দেখেন। তো বলতেছে মানে ঠিক আছে, আর আমাদেরকে তো কখনো দেখেন নাই টেস্ট কইরা। তো বলতেছে তুই তো কখনো গু টেস্ট করস না, তুই গু খা। তো এআই কে দিয়ে ভিডিও বানানো পুরোটা বুমেরাং হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, এটা দিয়ে আপনার হলো আসলে এইভাবে বানানো ঠিক হয়নি, নাটিকা বানানো এগুলো ঠিক হয় নাই। এগুলো যারা যারা বানাইছে এগুলো ব্যাকফায়ার করতেছে। তো যেটা বলতেছিলাম যে পিআর পদ্ধতির বিষয়টা জানলেন যে এইভাবে। তো এই আর কি, পিআরে জনগণের জনপ্রতিনিধি নির্বাচন করার যে একটা প্রত্যাশা, প্রত্যেকটা এলাকার একটা অভিভাবক থাকে নির্বাচনী এলাকায়। ওই অভিভাবক যদি নির্বাচিত হয়, ওই এলাকার মানুষ শান্তিতে বসবাস করে, তার কিছু কমিটমেন্ট থাকে, নাগরিকের নিরাপত্তা, উন্নয়ন, অনেকগুলো বিষয়। ঠিক আছে, তো এই বিষয়গুলো যদি না থাকে, তাহলে জনপ্রতিনিধি যদি নির্বাচন না হয়ে পিআর পদ্ধতিতে হয়, তাহলে ওই যে নির্দিষ্ট ব্যক্তি ওই এলাকায় জনপ্রিয়, তার প্রভাব, তার ইচ্ছা আকাঙ্ক্ষা জনগণকে নিয়ে, ওইটা আর হবে না। আরেকটা বিষয় যে পিআর পদ্ধতিতে তো একজন জনপ্রতিনিধি যে এমপি হবে, ওই এমপিকে তো জনগণের কাছে যাইতে হবে না, টাকা খরচ করতে হবে না, পোস্টার বানাইতে হবে না, চা খাওয়াইতে হবে না, পাবলিক এঙ্গেজমেন্ট করতে হবে না, সর্বোপরি পাবলিককে কোনো সম্মানই করতে হবে না। আমরা অনেক আগে একটা স্লোগান ছিল যে মার্কা দেখে ভোট দেব না, ব্যক্তি দেখে ভোট দিব। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা পবিত্র স্লোগান ছিল, যে মার্কা দেখব না, যে ভালো যেই মার্কারই হোক সে ব্যক্তি, তাকে নির্বাচিত করে সংসদে পাঠাবো। পিআর পদ্ধতি হলো এর সম্পূর্ণ বিপরীত একটা পদ্ধতি, সম্পূর্ণ বিপরীত পদ্ধতি। তো এগুলো আসলে পিআর বিষয়ে যখন আসছে তখন প্রচুর ঘাটাঘাটি করার চেষ্টা করছি। হ্যাঁ, কিন্তু যে সকল রাজনীতিবিদদের সাময়িক ব্রেন ওয়াশ করছিল, তো ওরা যখন দেখলো ওরে আমারে ব্যবহার করে তো এরা আসন পাইতেছে, আমরা পাইতেছি না, তখন ওরা না আমরা যাবো না পিয়ারে। ঠিক আছে, এই আর কি বিষয়। তো পিয়ারের অধ্যায় ক্লোজ মানে ক্লোজ। ঠিক আছে, ক্লোজ, এই আলোচনা ক্লোজ। ঠিক আছে, এটা নিয়ে হাউখাউ করে লাভ নাই। এটা নিয়ে হাউখাউ করে যে লাভ নাই, এটা যারা যারা হাউখাউ করছিল ওরাও বুঝছে। ওরা বুঝা নিজ নিজ নির্বাচনী এলাকায় এখন আর আসন ঠিক করতেছে। অমুক ব্যক্তি থেকে অমুক এলাকায় মনোনীত করা হলো। হ্যাঁ, করতেছে, এটা করতেছে না কেন করতেছে? কারণ ও জানে ওর পিআর সিস্টেমের যে শয়তানি এটা ধরে ফেলাইছে। হ্যাঁ, নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়াতে যাদের প্রস্তুতি একটু কম তারা অস্বস্তিতে পড়ে গেছে। তো নির্বাচন পিছানোর জন্য এই পিআর আলোচনা অথবা স্থানীয় সরকার নির্বাচন এগুলো একটা ঘুঁটি ছিল। আমি আপনাদেরকে বলি যে এই সময়টাতে এসে স্থানীয় সরকার নির্বাচন যারা চাচ্ছে, বেসিক্যালি তাদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নাই, এক নম্বর বিষয়। জাতীয় নির্বাচনের কনফিডেন্স নাই, এই জন্য তারা স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে। পাশাপাশি তাদের নির্বাচনী প্রস্তুতি হওয়ার জন্য সময় লাগবে, এই সময়টা ফেব্রুয়ারি পর্যন্ত যথেষ্ট না। এই জন্য তারা কখনো স্থানীয় সরকার, কখনো পিআর এগুলো নিয়ে বিতর্ক করছে। তাদের প্রস্তুতিটা কেন হয়নি? বেসিক্যালি গত 15-16 বছর তারা রাজনীতিটাই করেনি, সঠিক রাজনীতিটাই করেনি। মানে আমার দোকান যেরকম 3বার বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, হ্যাঁ, তাদের দোকানগুলো এরকম ভাঙা হয়নি। তারা খুব সুন্দরভাবে ব্যবসা করছে। তারা আওয়ামী লীগের মিটিং মিছিলেও গেছে, আওয়ামী লীগের প্রতি সুন্দর সুন্দর কথা বলছে, আওয়ামী লীগের সাথে বিবাদে লিপ্ত হয় নাই। হ্যাঁ, ভোটাধিকারের লড়াইয়ে সঠিক ইফোর্টটা দেয় নাই, যার ফলে আন্দোলনকারী জনগণ তাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই। ওই সম্পর্ক তৈরি করতে কমপক্ষে আরো 2 বছর সময় লাগবে। এই জন্য ওরা প্রথম তথ্য দিছিল যে 5 বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। ঠিক আছে, ওদের প্রস্তুতি নাই এই জন্য, কারণ ওরা পাবলিক সাথে ইংগেজ ছিল না। সারাটা সময় ব্যবসা 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 ব্যবসা, পাগল ছিল ব্যবসা, নিজের আখের গোছানোর জন্য, দেশের জন্য ভাবা কাজ করেনি। এবং তাদের নেতারাও বলতো যে আপনারা এইভাবে অজুহাত দেখান কেন,
প্রোগ্রামে আসতে পারবো না, মিটিং আসতে পারবো, তাদের নেতারাই বলতো, বিভিন্ন অনেক বক্তব্য আছে যে তারা তারা ব্যবসা করতে করতে আওয়ামী লীগের সাথে মিল রেখে ব্যবসাগুলো করছে, তাদের অর্থনীতি, তাদের ব্যাংক ব্যালেন্স এভরিথিং ওয়াজ ফাইন এবং গুড এনাফ, স্ট্রং এনাফ। হ্যাঁ, এবং ওই জন্য ওদের পাবলিক এঙ্গেজমেন্ট নাই, জনগণের সাথে সম্পর্ক নাই। প্রত্যেকটা এলাকা হইতে পারে বিভিন্ন এলাকা থেকে 10 জন করে নিয়ে গিয়ে তারা 1000 মানুষ 1 লাখ মানুষ এক জায়গায় করতেছে, বাট দ্যাটস নট দ্য অ্যাকচুয়াল ফিটনেস। অ্যাকচুয়াল ফিটনেস হলো জনগণের মন মানসিকতা, মনন। জনগণ দেখছে যে কোন এলাকায় কে রাজনৈতিকভাবে লড়াই করছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কষ্ট করছে। ফেসবুকে 100 মানুষ 200 মানুষ এসে গালিগালাজ করবে, মব সৃষ্টি করবে, আক্রমণ করবে, এটা দিয়ে অ্যাকচুয়াল সিনারিও সম্পূর্ণ আলাদা। আমরা রাস্তাঘাটে চলাফেরা করি তো আমরা বুঝি, মাঠ পর্যায়ে আগেও মাঠ পর্যায়ে আমরা প্রকাশ্য রাজনীতি করছি, এখনো প্রকাশ্য রাজনীতি করছি। তো এই আর কি। তো মবকে প্রশ্রয় দেওয়া যাবে না। জুলাই গণ অভ্যুত্থান কোনো মব ছিল না, এগুলো মাহফুজ আলমরা মবের সাথে জুলাই গণ অভ্যুত্থান মিলাচ্ছে এই জন্য যে মব বর্তমানে যারা সৃষ্টি করতেছে তারা ওদের লোক, এবং এটাকে ঢাকার জন্য জুলাই গণ অভ্যুত্থান পর্যন্ত টানে নিয়ে যেতেছে। আরে পাগল, জুলাই গণ অভ্যুত্থান মব ছিল না। বর্তমান যেগুলো মানুষকে জিম্মি করে আটক করে বিভিন্ন হয়রানি করে টাকা পয়সা নিচ্ছে, তারা সেগুলো হলো মব। এবং যেগুলো টাকা দিয়ে সেটেলমেন্ট হচ্ছে সেগুলোতে মব সৃষ্টি হচ্ছে না। যেগুলো সৎ ছিল, সৎ টাকা পয়সা ইনকাম করেনি, দেওয়ার মতো কিছু নাই, হ্যাঁ 20,000 দিতে চায় কিন্তু চায় 2 লাখ টাকা, 50,000 টাকা দিতে চায় 1 লাখ 10 লাখ টাকা, ওইগুলো জায়গাতে মব সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যেখানে 3 কোটি টাকার গন্ধ পাচ্ছে, যায় টাকা পাচ্ছে না আসলে, ওই সময় যায় মব সৃষ্টি হচ্ছে। গুলশানের মব দেখেন, ধানমন্ডির মব, 14 জন সমন্বয়কে আটক করে রাখা হয়েছিল মব সৃষ্টি করার জন্য। এগুলো একটা বিষয়। তো এই আর কি, মোটামুটি একটা আলোচনা করার ইচ্ছা ছিল, সবার সাথে আলোচনা করলাম। এখানে অনেক মানুষ আছে রাজনৈতিক কারণে, রাজনৈতিক আলোচনা আমি আমার জায়গা থেকে করি, তোমরা তোমাদের জায়গা থেকে করবা। আমার ব্যবসা নিয়ে নোংরা নোংরা কথা বলে, ঠিক আছে? তো ওরা যুক্তি বুদ্ধি দিতে পারে না, তো আইসা হুদ্দাই কিন্তু কি শয়তানি যে পিয়ার পদ্ধতিতে টাকা পয়সার লেনদেন হবে না। তুমি ঘোড়ার ডিম জানো, শয়তানের ঘরে শয়তান। পিয়ারের টাকা পয়সার লেনদেন হবে না, পিয়ার পুরাই টাকার খেলা। মার্কা দিতে আসবে, এরপরে সিরিয়াল দাও কার কত টাকা আছে। পাগল গুলো বসে না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।